আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালে। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু এবং পড়ন্ত বস্তুর সূত্র। এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যদি সবাই একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে গতি চ্যাপ্টারের তিনটা মেইন গুরুত্বপূর্ণ টপিকস, যেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত, কারণ পরবর্তী স্টেপে আমাদের এগুলো খুবই প্রয়োজন হবে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখো, পড়ন্ত বস্তু কি। পড়ন্ত বস্তু বলতে কোনো একটা বস্তুকে তুমি যদি কোনো একটা নির্দিষ্ট হাইট, এই হাইটের উপর থেকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে সেটা পড়ন্ত বস্তু হিসেবে বিবেচিত হবে। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কিছু ডিফারেন্সই আছে। যেমন আমরা জানি সরল রৈখিক ক্ষেত্রে যদি কোনো বস্তু যায়, সেক্ষেত্রে তাদের গতির সমীকরণ থেকে আমরা জানি হচ্ছে এখানে তিনটা সূত্র আমরা লিখে রেখেছি। দেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ভি সম্পর্কে জানো, এটি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, আর এস হচ্ছে সরণ। এখন এদিকে আমরা রিপ্লেসমেন্ট করি। এখানে দেখো পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের দেখো আদিবেগ থাকবে ইউ, তারপর হচ্ছে শেষ বেগ। অবশ্যই বস্তুটি যখন পড়ে যাবে তখন শেষ প্রান্তে তার অবশ্যই একটা শেষ বেগ, অথবা প্রত্যেকটা পয়েন্টে তার একটা বেগ পাওয়া যাবে, যে বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? এখন দেখো এখানে যেটি আমরা সরলরৈখিক গতি সমীকরণে যখন আমরা এস ইউজ করেছি, অর্থাৎ যেটা হচ্ছে সরণ, এক্ষেত্রে কিন্তু সেটা এইচ, অর্থাৎ হাইট। অর্থাৎ এখানে ডিফারেন্সই হচ্ছে আমরা কিছু জিনিস পরিবর্তন করার চেষ্টা করব। দেখো, আদিবেগ পরিবর্তন হবে না, শেষ বেগও পরিবর্তন হবে না। এটা সরলরেখিক ক্ষেত্রে যেরকম, পড়ন্ত বস্তুর ক্ষেত্রেও সেম হবে। অর্থাৎ আদিবেগ থাকবে, শেষ বেগ থাকবে। এস যেটা সরণ ছিল, সেটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সেটা হয়ে যাবে হাইট, অর্থাৎ এইচ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? তারপর হচ্ছে দেখো, আমরা এখানে ত্বরণ যেটা ব্যবহার করেছি এ, আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সেই ত্বরণটাকে ব্যবহার করবো হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটা সম্পর্কে আমরা অলমোস্ট জানি যে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এমন একটি ত্বরণ যেটি মাধ্যাকর্ষণ, অর্থাৎ ভূপৃষ্ঠ আমাদেরকে অলওয়েজ প্রত্যেকটা বস্তুকে নিচের দিকে আকর্ষণ করছে। এই আকর্ষণটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? তো আমরা এর পরিবর্তে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে জি ইউজ করব। ঠিক আছে? আর সময়টাও অপরিবর্তিত থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সরলরৈখিক গতির যে সমীকরণ সেটা, আর হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দুটি কম্পোনেন্টের যে প্রতীক সেগুলো চেঞ্জ হবে, আমরা এইভাবে ইউজ করবো। অর্থাৎ এক্ষেত্রে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখো সূত্রগুলো, আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে আমরা বলবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আর সেকেন্ড সমীকরণটা হচ্ছে আমরা ইউজ করবো h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর থার্ড সূত্রটা হচ্ছে h ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে দেখো প্রত্যেকটা এ এর স্থলে হচ্ছে জি, আর এস এর স্থলে হচ্ছে এইচ। তো এটা ছিল আমাদের হচ্ছে দুটি কম্পোনেন্ট, যে দুটি চেঞ্জ হয়েছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এখন আমরা যে বিষয়টাতে যাব, এটি হচ্ছে দেখো পড়ন্ত বস্তু আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? এখন হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুটা আসলে কি? দেখো, একটা বস্তুকে যদি তুমি উপরের দিকে নিক্ষেপ করো, উপরের দিকে নিক্ষেপ করলে সেক্ষেত্রে তার মধ্যে আমরা সেম এই ধরনের কম্পোনেন্টগুলোই পাবো। অর্থাৎ আদিবেগ পাবো, শেষ বেগ পাবো, একটি ত্বরণ পাবো, আর হচ্ছে আমরা হাইট পাবো। প্রত্যেকটা জিনিসই পাবো। সো সেক্ষেত্রে আমাদের হতে পারে, তোমাদের মনে আসতে পারে যে আমাদের সূত্রগুলো হয়তো বা এরকমই হবে। অর্থাৎ এই সূত্রগুলোর দ্বারাই আমরা এখানে প্রত্যেকটা বিষয়কে বের করতে পারবো বা সমাধান করতে পারবো। ঠিক আছে? তবে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই বিষয়টা কাজ করবে না। এখানে চিহ্নের কিছুটা পরিবর্তন হবে। তো চিহ্নের পরিবর্তন অনেক স্টুডেন্ট তোমরা এমনভাবে শিখে থাকো যে মাঝখানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমরা ব্যবহার করে থাকো হচ্ছে পজিটিভ চিহ্ন, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমরা ব্যবহার করে থাকো হচ্ছে নেগেটিভ চিহ্ন। তো নিক্ষিপ্ত বস্তু যেটা, সেটা হচ্ছে একটা বস্তুকে যদি তুমি হাত থেকে এভাবে ধরে যদি উপরের দিকে নিক্ষেপ করো, সেক্ষেত্রে আমরা সেই বস্তুকে বলবো নিক্ষিপ্ত বস্তু। আর এই বস্তুর ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা মান বের করার জন্য আমরা সেমভাবে এই সূত্রগুলো ব্যবহার করব। তবে তাদের মধ্যে কিছুটা ডিফারেন্স হবে। আমরা অনেকে জানি যে পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো হচ্ছে আমরা পজিটিভ মার্কস, অর্থাৎ পজিটিভ মান দিয়ে আমরা এটা সমাধান করি। যেমন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, অর্থাৎ এই যে মাঝখানে প্লাস চিহ্ন, তারপর হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস, এখানেও প্লাস চিহ্ন, তারপর এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2। তো এই বিষয়গুলো মাঝখানে যে প্লাস চিহ্ন দেখছো, এটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে? আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করে হচ্ছে মাইনাস চিহ্ন। এখন কথা হচ্ছে আমরা কি এটা মুখস্থ করবো যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পজিটিভ চিহ্ন আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন?
ব্যাপারটা আসলে এরকম নয়। ব্যাপারটা কেন ব্যাপারটা হয়েছে এটা আমরা জানতে হবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট অফ অল আমি যদি বলি তোমাদেরকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কেন পজিটিভ, কারণ হচ্ছে আমাদেরকে একটা ল বা একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা হচ্ছে, দেখো, আমরা যখন একটি বস্তুকে ফেলে দেই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, যখন ফেলে দেই তখন তার আদিবেগ থাকে কোথায়? আদিবেগ থাকে নিচের দিকে। শেষ বেগও সেটা পাবো হচ্ছে কোথায়? নিচেই পাবো। তারপর হাইট যেটা, অর্থাৎ বস্তুটাকে যখন ফেলে দিচ্ছি তখন তার হাইটটা অবশ্যই নিচের দিকে মাপা হয়, উপর থেকে নিচের দিকে, ঠিক আছে? আর অভিকর্ষ ত্বরণটা সেটাও আমরা জানি, সেটা হচ্ছে কি নিচের দিকে কাজ করে, অর্থাৎ বস্তুটাকে ভূপৃষ্ঠ খুব প্রবল বেগে টানতে থাকে, 9.8 মিটার পার সেকেন্ড, সেকেন্ড ইনভার্স 2 বেগে টানতে থাকে। তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট খেয়াল করো কোন দিকে কাজ করতেছে। প্রত্যেকটা কম্পোনেন্ট কাজ করতেছে নিচের দিকে। এখন আমরা যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি কম্পোনেন্ট যেদিকে থাকবে তার জন্য পজিটিভ চিহ্ন বসবে, এবং বিপরীত দিকের জন্য নেগেটিভ চিহ্ন বসবে। তাহলে খেয়াল করো, প্রত্যেকটা কম্পোনেন্ট যেহেতু একই দিকে কাজ করছে, অর্থাৎ নিচের দিকে কাজ করছে, তাহলে সেক্ষেত্রে আমার এই সকল কম্পোনেন্ট যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হচ্ছে নিচের দিকে, তাহলে সবগুলো কম্পোনেন্টের জন্য আমার পজিটিভ চিহ্ন পড়বে। এই জন্য আমরা পড়ন্ত বস্তু যে সূত্রগুলো রেখে থাকি সেই সূত্রগুলোর মাঝখানে পজিটিভ চিহ্ন বসে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আদিবেগটা কাজ করবে কোথায়? উপরের দিকে। শেষ বেগটা কাজ করবে উপরের দিকে। হাইটটাও আমরা পাবো কোথায়? উপরের দিকে। কিন্তু অভিকর্ষ ত্বরণ যেটা, সেটা কিন্তু বস্তুটাকে নিচের দিকে আকর্ষণ করছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের যে ভ্যালুটা সেটা কিন্তু কোথায় কাজ করবে? নিচের দিকে। তাহলে দেখো সবচেয়ে বেশি কম্পোনেন্ট হচ্ছে উপরের দিকে, তাহলে উপরের দিকের ভ্যালুর জন্য বা উপরের দিকের যে এইচ ভি ইউ এগুলোর জন্য আমার রেজাল্ট হবে পজিটিভ, বা এগুলোর সামনে চিহ্ন বসবে পজিটিভ চিহ্ন। কিন্তু একটা কম্পোনেন্ট যেটা বিপরীত দিকে কাজ করতেছে সেটার জন্য আমি বলছি কি নেগেটিভ চিহ্ন বসবে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্রগুলো কেমন হবে এখন আমি লিখব। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh। খেয়াল করো, জি এর জন্য বলেছি কি নেগেটিভ চিহ্ন বসবে, কারণ জি একমাত্র কম্পোনেন্ট যেটা হচ্ছে বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে সেটার আগে বসবে মাইনাস। তো সেকেন্ড যেটি দেখতে পাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। থার্ড হচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো জি নেই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে খেয়াল করো যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পজিটিভ আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নেগেটিভ। এটা কেন আসছে? এটা এই লটার কারণে আসছে। বেশিরভাগ কম্পোনেন্ট যেদিকে কাজ করবে সেদিকে কম্পোনেন্টের আগে প্লাস চিহ্ন ব্যবহার করব, আর বিপরীত দিকের কম্পোনেন্টের জন্য মাইনাস চিহ্ন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। এই ব্যাপারটা এখানে এতটা ফলো আপ না হলেও তোমরা ইন্টার যখন যাবে তখন কিন্তু এই ব্যাপারটা কিন্তু ফলো আপ হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে তুমি সরাসরি মুখস্থ করে ফেলতে পারবা যে পড়ন্ত বস্তুর জন্য পজিটিভ চিহ্ন আর নিক্ষিপ্ত বস্তুর জন্য নেগেটিভ চিহ্ন, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু ইন্টারে গেলে সেক্ষেত্রে আরও জটিল অঙ্ক যখন করা হবে তখন কিন্তু তোমাদের এটা অবশ্যই এই ব্যাপারটা জানতে হবে। তো আশা করছি এখান থেকে যদি জেনে যাও তাহলে আর ইন্টারে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এখন আমরা যেটা পড়বো এটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র এটা কোনটা? এটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও, যিনি খুবই বেশি অবদান রেখেছে এই বিষয়ে। এই বিজ্ঞানী গ্যালিলিও অনেক স্যাক্রিফাইস করেছে, তার ব্যক্তিগত জীবনে অনেক স্যাক্রিফাইস রেখেছে আমাদের ফিজিক্সের জন্য। তো তিনি আসলে একটা জিনিস প্রমাণ করেছে যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিছু 3টা ল দিয়েছে উনি। ফার্স্টে যে লটা আছে সেটার জন্য আমি 2টা মানুষকে আঁকছি, যারা হচ্ছে দুজনই দুই প্রান্তে দুটি বস্তুকে ছেড়ে দিয়েছে মনে করো, ঠিক আছে? তারা একই উচ্চতা একটা বিল্ডিংয়ে, একই হাইটের একটি বিল্ডিংয়ের উপর থেকে দুই প্রান্তে মনে করো 2টা বস্তু ছেড়ে দিয়েছে। এখন গ্যালিলিও দেখেছে যদি এখানে বিনা বাধা থাকে। এখন তোমরা বলতে পারো যে বিনা বাধা বলতে কি বোঝায়? বিনা বাধা বলতে বোঝায় যে বাধা বলতে অনেক ধরনের বাধাই আমরা জানি, যেমন হচ্ছে বাতাসের বাধা হতে পারে, আর যদি সরলরৈখিক পথে যদি বিভিন্ন পথের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে সেটা হবে ঘর্ষণ, ঠিক আছে? তো ঘর্ষণের বাধা হতে পারে। তো এখানের জন্য যে বাধা সেটা হচ্ছে বাতাসের বাধা, অর্থাৎ বিনা বাধা বলতে যেখানে বাতাসের বাধা থাকবে না। তো উনি এমন একটা
এনভায়রনমেন্টের কথা বলেছে যেখানে কোনো বাতাসের বাধা থাকবে না। ওরকম অবস্থায় যদি একটা দুজন লোক দুই পাশ থেকে যদি দুটো বস্তু একই বস্তু ছেড়ে দেয়, বস্তুগুলো ছেড়ে দিলে তারা একই হাইটে একই সময়ে অর্থাৎ সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ দুটো বস্তু সমান সময়ে ভূমিতে এসে বা মাটিতে এসে পড়বে, সমান সময় লাগবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা হওয়ার জন্য অবশ্যই ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই বিনা বাধা। বিনা বাধায় দুটি বস্তু একইভাবে মুক্তভাবে ছেড়ে দিলে তারা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড যেটি আছে এটা হচ্ছে একটা বস্তুকে, এটা হচ্ছে ফার্স্ট ল, সমান সময় সমান পথ অতিক্রম করবে। আর সেকেন্ড ল হচ্ছে কোনো একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই বস্তুটির বেগ, সেই বস্তুটি ভূমিতে পড়তে যে সময়টা লাগবে সেই সময়টার সমানুপাতিক। অর্থাৎ বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। এখানেও কিন্তু আমাদের বিনা বাধাটা অ্যাপ্লিকেবল হবে। বিনা বাধায় সূত্রটা বলা হয়েছে যে বিনা বাধায় স্থির অবস্থা থেকে নির্দিষ্ট একটি উচ্চতায় কোনো একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয় মুক্তভাবে তাহলে তার বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। অর্থাৎ বস্তুটি যে সময়ে নিচে পড়বে তার বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ যদি ধরা যাক, মনে করো এই বস্তুটা ছেড়ে দিয়েছো, এখানে ভূমিতে আসতে তার সময় লেগেছে হচ্ছে 2 সেকেন্ড, তাহলে ভূমিতে সে পড়েছে যে বেগে, সে বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা এইভাবেই ক্রিয়েট হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে সেকেন্ড ল। থার্ড ল যেটি আছে সেটার ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন যে হাইটটা কেমন হবে, অর্থাৎ বিনা বাধায় যদি মুক্তভাবে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় সেটা আসলে কত উচ্চতায় তুমি ছেড়ে দিয়েছো, কত উচ্চতায় অবস্থান করে তুমি বস্তুটাকে ছেড়েছো, এই বিষয়টা যদি তুমি জানতে চাও তাহলে বস্তুটাকে ছেড়ে দেওয়া হবে এবং বস্তুটা ভূমিতে আসতে যে সময়টা লাগবে, ঠিক আছে, সেই সময়টাকে যদি তুমি বর্গ করো তাহলে তুমি পেয়ে যাবা তোমার হাইটটা। অর্থাৎ 3 নম্বর লতে বলা হয়েছে যে স্থির অবস্থায় কোনো বস্তুকে যদি নির্দিষ্ট একটি উচ্চতা থেকে যদি ছেড়ে দেওয়া হয় সেই উচ্চতাটা হবে বস্তুটি ভূমিতে পড়তে যে সময়টা লাগবে সেই সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বলি যে বস্তুটাকে পড়তে সময় লেগেছে হচ্ছে 2 সেকেন্ড, তাহলে হাইট কতটুকু? অবশ্যই এটাকে আমরা কি করে দিব, স্কয়ার করে দিব, তাহলে 4 মিটার। তাহলে আমার হাইট হচ্ছে কত? 4 মিটার। বস্তুটি 4 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বিনা বাধায় তা পড়েছে এবং তা সময় যদি 2 সেকেন্ড লাগে তাহলে তার হাইটটা হবে 4 মিটার। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি সব বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আমরা শেয়ার করবো এবং আমরা শেয়ার করবো হচ্ছে আমরা সৃজনশীল করাবো, ম্যাথ করাবো, সৃজনশীল করাবো। ধন্যবাদ সবাইকে।